নমস্কার সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আহ, একদম সরাসরি বলি, আজকের আমার এই ভিডিওটা ফেসবুকে এই কারণেই দেওয়া। প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ। আপনারা দেখছেন, সকলেই অবগত আছেন যে কি হচ্ছে, কি ঘটনাক্রম চলছে। নতুন করে কিছু বলার নেই, ব্যাখ্যা করার নেই। যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন, আর যারা না দেখেও চোখ বন্ধ করে আছেন তারা ওটাই করতে ভালোবাসেন। বিষয়টা সেটা না। বিষয়টা আমার আজকের কোনো রকম কি হয়েছে ওখানে, সংখ্যালঘু হিন্দুরা কতটা মার খাচ্ছে, তাদের ক্ষত কত বেশি, কত রক্তপাত হলো, এটা নয়। আমার এই পরিবেশ পরিস্থিতির ওপর দাঁড়িয়ে কিছু কথা আমার মনে হলো যে সকলের সাথে শেয়ার করা দরকার। কারণ অনেকের সাথেই কথাবার্তা হয়, এখন বর্তমানে ব্যস্ততার সময় সকলেই ব্যস্ত, তো অনেকেই আছেন যারা হয়তো আলোচনাগুলো করতে ভালোবাসেন। তাদের মতামত বিনিময়ের জন্য এই মাধ্যমটিকে আমি বেছে নিলাম, এবং খুবই সিরিয়াস একটি ম্যাটার, এবং এতে কিছু গঠনমূলক আলোচনা এবং মত বিনিময় আমার মনে হয় খুবই দরকার এই সময়ের পরিপ্রেক্ষিতে। প্রথমত হচ্ছে, আপনারা দেখবেন যে ইসকনের ওপরে কি যে আক্রমণ হচ্ছে, এটা একটা খুব হাইলাইটেড বিষয় হয়ে উঠেছে। আমি বহুবার ফেসবুকের মাধ্যমে বা আমার সাথে যাদের আলোচনা হয় এই বিষয়টা তাদেরকে বলার চেষ্টা করি আমার আলোচনার মধ্যে দিয়ে, যে বাঙালির কাছে নিত্যানন্দ মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মানে বলবো কত বড় সম্পদ, সেটা কিন্তু আমাদের বোঝা উচিত। এটা আমি বরাবর বলে আসি, দেখুন আজকেও সেটা প্রমাণিত হচ্ছে। সেই নিতাই চাঁদ এবং গৌর হরির যে বার্তা, যে হরিনাম, তা আমাদের সনাতনীদের রক্ষার্থে কতটা শক্তিশালী তা দেখুন আজও সেটা প্রমাণিত। যে সেই মহাপ্রভুর সেই বার্তা, মহাপ্রভুর সেই প্রচার প্রসার, মহাপ্রভুর প্রতাপ, সেইটাই কিন্তু আজ আক্রান্ত হচ্ছেন। এবং আক্রান্ত কে হয়? যে রক্ষা করার চেষ্টা করে, যে রেজিস্ট্যান্স গড়ে তোলে, সেই আক্রান্ত হয়। ঝড় যখন আসে তখন দেখবেন সমুদ্র উপকূলে বাঁধটা ভাঙে, কারণ বাঁধ কিন্তু সেই জলকে আটকানোর চেষ্টা করে। তো সেই মহাপ্রভু কতটা গুরুত্বপূর্ণ, অনেকের সাথে কথা হয় বা ফেসবুকে আমি বহুবার বলেছি, সেটা যারা উপলব্ধি করতে পারেননি, গোবিন্দ কৃপায় যাদের উপলব্ধি হয়নি, তো তারা হয়তো বাস্তবসম্মত উদাহরণ দেখতে পাচ্ছেন বর্তমানে কি ঘটে চলেছে। তাই আমি বারবার বলি যে মহাপ্রভুকে, নিত্যানন্দকে আমাদের কিন্তু অনুভব করা উচিত। আজকে আমরা এই ঘটনাগুলো দেখছি, দেখে মনে করছি ও ঠিক আছে, বাংলাদেশে হচ্ছে, হোক, আমাদের এখানে কিছু হবে না, বা আমাদের এখানে কিছু বলা কথাটা নয়। তার এখানে কোনো, আমি বলতে চাই না এটা কোনো হিন্দু মুসলিম একটা ব্যাপার, যে না এরকম এরকম কোনো ব্যাপার এটা নয়। এটা একটা সংস্কৃতির বিপর্যয়, এটাকে কিন্তু বুঝতে হবে। এটা কোনো হিন্দু মুসলিম রাইট, এটা তো ঘটে, এটা তো হচ্ছে, এটা ঘটনার শিকার, পরিস্থিতির শিকার হচ্ছে এইটা, যে হিন্দু মুসলিম রাইট হয়ে যাচ্ছে। আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করি। গত 2022 সালে আমার বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং তার পরবর্তী কিছু সময় তথাকথিতভাবে সবাই, যেটা আমরা বাঙালিরা মনে করি যে উত্তর ভারত, তথাকথিতভাবে উত্তর ভারত হচ্ছে কট্টরপন্থী হিন্দুদের জায়গা। তো সেরকম উত্তর ভারতেরও কিছু জায়গায়, বা মহারাষ্ট্রের খুব রিসেন্টলি আমি ঘুরে এসেছি, একদম ধর্মপ্রবণ জায়গা, বা দেখতেও পেয়েছেন বর্তমানে ইলেকশনের কি রেজাল্ট হয়েছে। তা সেক্ষেত্রেও যদি মনে করে থাকেন ওগুলো কট্টরপন্থী হিন্দুদের জায়গা। আর বাংলাদেশকে যদি আমি মনে করতে পারি উগ্র মৌলবাদের এখন যা হয়েছে, তা সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছিল 2022 সালে। তা আমি দুটো বাস্তব কথা আপনাদেরকে তুলে ধরি। এই যে বর্তমানে যেগুলো দেখছেন, যে সংস্কৃতির উপর আক্রমণ হচ্ছে, বাংলাদেশে যারা লিবারাল মুসলিম, যারা তুলনামূলক সংস্কৃতি ভালোবাসেন, তাদের উপর আক্রমণ হচ্ছে, এটা আমি নিজের চোখেও দেখেছিলাম। নারায়ণগঞ্জে সুযোগ হয়েছিল আমার একটা জায়গায় যাওয়ার, সেখানে আমি এক জায়গায় গিয়ে দেখেছিলাম একজন শিল্পীর সাথে আমার আলাপ হয়েছিল। তিনি
একটি মুসলিম ঘরের সন্তান। তিনি একজন আর্টিস্ট, তিনি আঁকেন। তো তিনি তার গ্রাম থেকে বিতাড়িত। আমি কিন্তু 2022 সালের কথা বলছি। তখন কিন্তু শেখ হাসিনাও ওখানকার প্রধানমন্ত্রী। তখন কিন্তু এই এই ঘটনাগুলো ঘটেনি। তখন আমরা বাংলাদেশ তখন জিডিপিতে অনেক হাই হচ্ছে, হেন তেন, বাংলাদেশের একটা নাম হয়ে এসছে এশিয়ার, দক্ষিণ এশিয়ার মধ্যে, এরকম একটা পরিস্থিতি কিন্তু তখন ওখানে। তো সেই সময়ও একজন ঘর থেকে বিতাড়িত একজন শিল্পী, তার খুব বেশি হলে 27-28 বছর বয়স হবে। তো এত সুন্দর মানে শিল্পী, তিনি আঁকেন, তার কিছু শিল্পকলাও আমাকে দেখালেন এবং তার দুঃখের কথাটা শেয়ার করলেন যে আমাকে আমার গ্রাম থেকে বা আমার পরিবার থেকে এই কারণেই বিতাড়িত করা হয়েছে যে আমি আঁকি বলে। তাই তো সংস্কৃতির বিপর্যয়টা কিন্তু অনেক দিন ধরে। আর আরো জায়গায় আমি আমার নিজের আত্মীয়ের একজনের বিবাহতে গিয়ে দেখেছিলাম যে হিন্দুরা, যাদের কাছে, ওখানে পরিষ্কার কথা বলতে, যাদের কাছে প্রভাব প্রতিপত্তি আছে, যাদের কাছে অর্থের প্রাচুর্য আছে, তারা অর্থের বিনিময়ে ওখানে অ্যাডজাস্টমেন্ট করে, একদম পরিষ্কার কথা। আর যাদের কাছে নেই, তারা এই পেট্রাপোল, বেনাপোল বা হিলি বর্ডার, দেখুন এখন ভিড় হয়ে গেছে। এটা হচ্ছে বাস্তবতা, এটা আমার নিজের চোখে দেখা। এই আর বাদ বাকি ওপরের যে পোর্শনটা পড়ে গেল, ওই দুই বাংলার এক, ওই বিভিন্ন সিনেমায় কোলাবোরেশন, এসব যারা হচ্ছে বা করছেন, এনারা এখন তো আর করতে পারছেনই না, আর আগামী দিনে পারবেন কিনা সন্দেহ আছে। তো ওই সব করে আসল ঘটনাটাকে চেপে দেওয়া যাবে না, আমার একটাই কথা। আর এটা কখনোই শুধুমাত্র হিন্দু মুসলিম করে ভাবলে হবে না, এটা সংস্কৃতির বিপর্যয়। এই ব্যাপারটাকে রিয়েলাইজ করতে হবে। সেক্ষেত্রে মুসলিম সমাজে যে এখন যে উগ্র মৌলবাদের যে বাড়বাড়ন্ত, সেটাকে মুসলিম সমাজকেও স্বীকার করতে হবে। যারা লিবারাল মুসলিম, তাদেরকে স্বীকার করতে হবে, নয়তো উপায় নেই। আর আমরা যারা এখানে ফেক সেকুলারিজম ব্যাপারটা নিয়ে খুব মাতামাতি করি, তাদেরও এটা আবার বোঝা উচিত। কারণ আমি মনে করি যে পৃথিবীর কোনো প্রান্তেই সংখ্যালঘু বা নিপীড়িত বা যারা পেছনে পড়া, তাদের উপর আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেটা প্যালেস্তাইন হলেও আমি একই মত, যে প্যালেস্তাইনেও যাদের করা হয়েছে বা যেসব মুসলিমদের নিধন করা হয়েছে, সেটাও যেরকম ভুল। আর বাংলাদেশে যেটা হিন্দুদের ওপর হচ্ছে, সেটার ব্যাপারে আমি কেন চুপ করে থাকবো। আমার খুব ভালো লাগতো যদি, আমি দেখেছিলাম যখন ইসরায়েল প্যালেস্তাইনের ঘটনাটা চরমে একদম চলছিল, তখন প্রচুর আমি দেখেছি এখানে আমার মুসলিম ভাইয়েরা বা অনেক হিন্দুরাও প্যালেস্তাইনের পক্ষে। ইভেন আমি দেখেছি যে বাসে ট্রামে ইন দ্য মেশিনস, বেশি করে আমি দেখেছি অটো রুটে তারা প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে তাদেরকে সমর্থন জানিয়েছেন। ঠিক একদম, তাদের যেখানে যদি কোনো জায়গায় নিপীড়িত হয় কেউ, তাদের প্রতি সহমর্মিতা সকলেরই থাকে, আমারও থাকবে। কিন্তু এখন যে সময়টা, যে ঘটনাটা ঘটছে, সেটার সময়ও যদি এরকম হয়, তাহলেও কিন্তু আরো ভালো লাগবে এবং জিনিসটার সার্থকতা হবে। যে নিপীড়িতর পাশে দাঁড়ানো বা সমর্থন করার যে সাহস বা স্পর্ধা, সেটা আরো ফুটে উঠবে। গ্যালারিতেও আমরা দেখেছি, বিভিন্ন খেলার মাঠে গ্যালারিতে প্যালেস্তাইনের সাপোর্টে প্রোটেস্ট হয়েছে, মানে প্যালেস্তাইনকে সাপোর্ট করে। এখনো যদি হয়, এখনো ভালো লাগবে। তো এই ব্যাপারগুলো আপনাকে ভাবতে হবে। যাই হোক, এটা লাগলো বাংলাদেশের কথা। আর প্রথমেই আমি বলেছিলাম, একটা যদি উগ্র মৌলবাদী বাংলাদেশের অভিজ্ঞতা আমি আমার বললাম খুব রিসেন্ট অতীত থেকে। আর এবার বলি, উত্তর ভারতেও আমি ঘুরে এসেছি। তথাকথিত যদি মনে করে থাকেন ওইগুলো হিন্দু কট্টরবাদী জায়গা, হ্যাঁ, তো সেই সব জায়গায় উত্তরপ্রদেশ বা ধরে নিন মহারাষ্ট্র, যেগুলো যদি আমি বলে থাকি, রাজস্থানের কিছু অংশ। আমি খুব রিসেন্টলি নাসিকে গেছিলাম। নাসিক একটা হিন্দুদের ধর্মস্থান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। রামায়ণের যে ঘটনা প্রবাহ, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্থান কিন্তু নাসিক, এবং কুম্ভ মেলার একটা অন্যতম স্থান 4টে কুম্ভের মধ্যে। এরকম একটা হিন্দু প্রভাব, হিন্দু গরিষ্ঠ অঞ্চলে আমি গিয়ে দেখেছি প্রচুর মুসলিম বাস করেন।
মুসলিম মহল্লাও দেখেছি, সেখানে প্রচুর মুসলিম আছে। আমার কিন্তু সেই জায়গায় বাংলাদেশের ঢাকার যে অনুভূতি হয়েছিল সেই অনুভূতিটা হয়নি দাদা, এটা সত্যি কথা। এটা আপনিও নিজে গিয়ে দেখবেন। ইভেন আমি মনে করি যদি আপনার কখনো সুযোগ হয়, আপনি যদি হায়দ্রাবাদে ঘুরে থাকেন, সেকেন্দ্রাবাদে ঘুরে থাকেন, আপনার কিন্তু কখনোই মনে হবে না যে অন্যরকম কিছু বা এখানে মুসলিমরা পীড়িত। হায়দ্রাবাদে গিয়ে আপনার কখনোই মনে হবে না যে এখানে এটা হিন্দুত্ব রাষ্ট্র বা এটা ভারতবর্ষ, এখানে মুসলিমরা খুব সংকটে আছে, এরকম কিন্তু মনে হবে না। কিন্তু আপনি বিশ্বাস করুন, আজকে যেটা আপনি বাংলাদেশে দেখছেন, যেটার জন্য এখন প্রত্যেকটা মিডিয়া এটা নিয়ে খুবই কথা বলছে, 2022 সালে গিয়েও কিন্তু আমি দেখে এসেছিলাম, এবং যে পরিবেশ পরিস্থিতির অনুভূতি আমার হয়েছিল ঢাকার শহরের রাস্তায় রাস্তায় ঘুরে, সেটাতে কিন্তু মনে হয় যে এখানে হিন্দুরা সত্যিই কি সেফ, সেটা আমার 2022 সালেই মনে হয়েছিল। এবং অনেকের সাথে কথা বলে আমার এটা অনুভূতি হয়েছে যে হিন্দুরা ওখানে কিন্তু সেফ নয়। এবং প্রচুর হিন্দু শিক্ষিত আমার পরিচিতর মধ্যেও আছেন, যারা ডাক্তার, উকিল, সমাজে প্রতিষ্ঠিত শিক্ষিত ব্যক্তিত্ব। তাদের মধ্যে একটা আমি আকাঙ্ক্ষা শুনে বুঝেছিলাম এটা, যে ভারতে যেটা সিএ আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সেটার দিকে আমরা পশ্চিমবঙ্গে আপনারা বিভিন্ন রকম অনেক কিছু মনে করতে পারেন। আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে সিএ একটা আপনার সমর্থন করা উচিত। সিএ একটা এই কারণেই উচিত কারণ আমিও অতটা ওয়াকিবহাল ছিলাম না, তারপরে হয়তো সিএ একটা নিয়ে আমি অনেক কিছু দেখেছি, দেখে বুঝেছি যে বাংলাদেশি হিন্দুরা অনেক অনেক বেশি আগ্রহী যাতে সিএ একটা পাস হয়ে যায়। এবং সেটা কোনো বাংলাদেশের একদম কোনো আধা শিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষরা বলছেন না, সমাজে প্রতিষ্ঠিত ডাক্তার, উকিল, এরকম ইঞ্জিনিয়ার, যারা এই রকম পেশায় ওখানে যুক্ত এবং উচ্চ উচ্চ পদস্থে কাজ করে, তাদের কিন্তু এই মত আমি শুনেছি যে তোমাদের ওখানে সিএ একটা যদি হয় আমরা অনেকটা জোর পাবো। এটা তাহলে বুঝবেন, ভাববেন, ভাবার চেষ্টা করবেন। এই যে হচ্ছে চারিদিকে বাংলাদেশে, এটা একটা হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম, শুধু এর মধ্যে ব্যাপারটাকে সংকীর্ণ করে রাখবেন না। এটা আপনার জাতির ব্যাপার, আমি মনে করি সংস্কৃতির ব্যাপার। আমি বারবার মনে করি, আমি ছোটবেলা থেকে প্রচুর মুসলিম বন্ধু বান্ধবের সাথে বড় হয়েছি, মুসলিম সমাজে মিশেছি। আমার মনে হয় যে মুসলিম ইসলাম ধর্ম এটা নয়, আমার মনে হয় সমস্ত মুসলিমের এই ভাবনা নয়, কিন্তু আমার মনে হয় আমাদের যেটা ভুল সেটা আমাদের সংস্কৃতির ভুল, আমাদের ইতিহাসকে বোঝার ভুল। আমি এটা বারবার মনে করি, বিভিন্ন রকম রাজনৈতিক পরিসরে বিকৃত হয়ে ইতিহাস আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, ভারতবর্ষ কিন্তু সেটা শিকার। তো সেই সংস্কৃতি, বাংলাদেশ তো ভারতবর্ষেরই অঙ্গ ছিল, সেটা দীর্ঘদিনের স্লো পয়জনে পয়জনে আজকে এই অবস্থা হয়েছে। না হলে বিশ্বের অন্যতম একটি সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম, আমার মনে হয় সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। তো সেখানে আপনারা দেখবেন সেখানে কিন্তু তাদের যে কালচারকে তারা ভুলে যায়নি। আমাদের কিন্তু কালচারকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেটা ব্রিটিশ আমল থেকে হোক, যাই হোক, সেটা অনেক বড় আলোচনার পরিসর। কিন্তু আমার মূল বক্তব্য এটাই যে তারা যদি রামায়ণকে তাদের জাতীয় সংস্কৃতির মধ্যে রাখতে পারে, তারা কিন্তু সবাই মুসলিম ধর্ম অবলম্বী মানুষ। এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। সংস্কৃতি আর ধর্ম এক নয়। রাম হতে পারি আমি সনাতনী, তাই আমার রাম আমার আরাধ্য, কিন্তু তার প্রত্যেকটা ভারতবাসীর রাম কিন্তু সংস্কৃতি। হ্যাঁ, আপনি রামকে ভগবান হিসেবে না মানতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার সেটা ধর্মে যেখানে রয়েছে সেই ধর্মটাকেই আপনি পালন করুন। কিন্তু এই সংস্কৃতির যখন আঘাত হয়, সংস্কৃতিকে যখন বিকৃত করা হয়, তো সেটা দীর্ঘদিন ধরে আমাদের যখন এডুকেশন সিস্টেম হয়েছে সেখান থেকেই এটা এইভাবে হয়ে এসছে।
তো সেটা যখন হয় তখন কিন্তু এই সংস্কৃতির অবলুপ্তি হয়, সংস্কৃতি আক্রান্ত হয়। আর সংস্কৃতি আক্রান্ত হলেই এই জিনিসগুলো প্রত্যেকটা সমাজে কিন্তু ঘটে চলে। তাই সকলের কাছে আমার আবেদন থাকবে যে এই ঘটনাগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের ভাবা উচিত। আমাদের শুধু ব্যাপারটাকে ধর্ম হিন্দু মুসলিমের মধ্যে আবদ্ধ করে রাখা উচিত না, ধর্ম আর সংস্কৃতি দুটো জিনিসকে কিন্তু বোঝা উচিত। হ্যাঁ, এবারে যেই হিন্দু সমাজের লোকেরা রামকে সংস্কৃতি বলবেন তখন অনেকের হয়তো আপনাদের অসুবিধা হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করুন আপনার রাজনৈতিক অসুবিধা সংস্কৃতির মধ্যে টেনে আনবেন না। দরকার পড়লে রাজনৈতিক মতাদর্শ বদলান, কিন্তু সংস্কৃতিকে সংস্কৃতির জায়গায় দিন। আমাদের ঋষি সেবিত ভারতবর্ষ, আমি বারবার বলেছি, আমি এটা বলি সবাইকে, যে এখানে যে ভারতবর্ষে সমস্ত কিছুকে আপন করে নেওয়ার সংস্কৃতি, সেটাকে বিকৃত করা হয়েছে। আমি বলবো না যে সবসময় একতরফা দোষ, অনেক সময় অনেক সমাজের উচ্চতর এবং ইয়েতে মানে যারা ইয়েতে রয়েছে, পদমর্যাদায় থাকেন, অনেক সময় অনেক সামাজিক অধঃপতন হয়েছে, কিন্তু সংস্কৃতিটাকে ভুলে যাওয়া উচিত না, এটাকে যাপন করা উচিত। তাহলে হয়তো এই সমস্যাগুলো ভবিষ্যতে যদি আমাদের কাছে আসেও আমরা মোকাবেলা করতে পারবো, নয়তো কিন্তু বাংলাদেশ হতে খুব একটা দেরি হবে বলে আমার মনে হয় না। কারণ আপনার কি মনে হয় যে আপনার চারপাশের যুব সমাজ, আপনার চারপাশের ইয়ং জেনারেশন, তারা কি তথাকথিত এই ফেসবুকে বা এইসব রিলস বানানো, এইসব তথাকথিত একদম কি বলবো বিলাসিতা জীবনযাপনের প্রতি এত আগ্রহী, তাদের এইসব আগ্রহ বাদ দিয়ে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ওই দুর্গাপুজোয় একটু শাড়ি আর পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়া, আর সরস্বতী পুজোয় কে ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে নেওয়া, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে গর্ব করে বলা, এসবের মধ্যে দিয়ে কি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবেন? যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে ভালো, কিন্তু মনে হয় তো না এটা সঠিক পথ। আমার মনে হয় যদি কারোর দুঃখ লাগে কিছু করার নেই, কারণ এটা কিন্তু ফ্যাক্ট। আপনি আজকেও যদি বুঝতে না পারেন, যখন বুঝতে পারবেন তখন ওই ব্যাপারগুলো হয়ে যাবে। যারা এখন আমরা অনেকে যারা বাংলাদেশে যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের যে অবস্থা, সে অবস্থাগুলো খুবই ভাবিয়ে তোলে। তো সেরকম অবস্থা যাতে না হয় এটাই প্রার্থনা থাকবে সকলের কাছে। কারণ আমি আবার বলি, বারবার বলি, এটাকে হিন্দু মুসলিম শুধু ভাববেন না, হিন্দু মুসলিম ধর্মীয় ব্যাপার নয়। আমি বিশ্বাস করি যে যারা মুসলিম সমাজে রয়েছেন তাদের মধ্যে অনেক চিন্তাশীল মননশীল মানুষ আছেন, যারা অনেক সহানুভূতি সম্পন্ন, যারা ভাবেন, যারা বোঝেন, যারা দেশীয় সংস্কৃতিকে বোঝেন, যারা জাতীয়তাবাদও বোঝেন। নয়তো আমরা স্যার আব্দুল কালামের মতো মানুষকে পাই না, এটাও আমাদের ভাবতে হবে। সেই ভাবনা চিন্তা সকলের মধ্যে জেগে উঠুক, এটাই আশা রাখি। আর আশা করছি এই সিচুয়েশন ভালো হয়ে যাবে, সকলে ভালো থাকবেন। আমার যে সকল পরিচিত যারা বাংলাদেশে এই অবস্থায় রয়েছেন, বা প্রচুর মানুষ যারা এইভাবে দিন কাটাচ্ছেন, তাদের সত্যি ভালো হোক, তারা সকলের শুভবুদ্ধি জেগে উঠুক, এটাই আশা করি। আর অবশেষে সেই মানুষ দুটোর কথা আবার স্মরণ করে আপনাদের থেকে আজকের মতো বিদায় নিই। যাদের ওপর এই আক্রমণ আবার এনে আসলো, সেই আমাদের নিতাই চাঁদ এবং মহাপ্রভু, যারা 550 বছর আগে এই হরিনাম আন্দোলন মাধ্যমে জাতিকে রক্ষা করে দিয়ে গেছিলেন। বাঙালি জাতি যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় চলি, তাদের এই দুটো মানুষকে ভুলে গেলে চলবে না, কখনোই চলবে না। আবার বলি, সেই মানুষ দুটোর আওয়াজের প্রতি, সেই মানুষ দুটোর সংস্কৃতির প্রতি আবার এই হানা
যে ইস্কন তাদেরই প্রচার প্রসার করে, তাদেরই কথার বাহক, সেই দুটো মানুষ। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।